স্যার। না হ্যালো আমি এমবিএ 6 আমি নাহিদ হাসান বলছিলাম। আচ্ছা। হ্যালো জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আমি আপনাদের শিডিউলটা একটু রোজার জন্য একটু রিশিডিউল করলাম, কারণ হলো যে ইফতার পরে হয়তো সবাই একটু ক্লান্ত থাকি, বা ওই সময়টা নামাজ কালাম পড়া হয়, তারাবি নামাজ পড়া হয়, তো সো দ্যাট ওই সময় তো আসলে অনলাইন ক্লাসটা নেওয়া যায় না, বা আপনাদের সমস্যা সবারই সমস্যা। তো এই জন্য মনে করলাম যেহেতু লকডাউন সিচুয়েশন চলতেছে, তো হয়তো বা দিনে এই টাইমটাতে একটু এনার্জি থাকে আমাদের। তো আমার মনে হয় যে এই সময় আধা ঘন্টা বা 40 মিনিট ক্লাস নিলে মোটামুটি আমরা কাভার করে ফেলবো মিড টার্মের আগ পর্যন্ত। জি স্যার, জি স্যার। যাক, আমাদের সঙ্গে কে কে আছেন? মেহের সাহেব আছেন, আহ, মাহমুদা ম্যাডাম আছেন, আর আর নতুন একজন আছেন আমাদের সঙ্গে। হ্যালো, শুনতে পাচ্ছেন? জুয়েল স্যার। জি, হ্যালো। হ্যাঁ, আমাদের জুয়েল সাহেব আছেন তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা, জুয়েল সাহেব ভালো আছেন? জি স্যার, ভালো আছি স্যার। আপনি আছি ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আপনাকে এন্ড ওয়েলকাম। আপনি যে জয়েন করছেন বা আমাদের প্ল্যাটফর্মে আসছেন এই জন্য ধন্যবাদ আপনাকে। আপনাকে একটু পরিচয় করে দেই নতুন যারা আছেন। সেটা হলো যে জুয়েল সাহেব হলো আমাদের নতুন এনরোলমেন্ট নিছেন 9 ব্যাচের। ওনার বাসা মানিকগঞ্জেই। জুয়েল সাহেব আপনি একটু ছোট করে পরিচয় দিয়ে দেন, খুব ছোট করে। জি। আমি এমদাদুল জুয়েল হোসেন। আমি উত্তর ব্যাংকে আছি, গিওরবাঞ্জ। আর আমার গ্রামের বাড়ি হলো মানিকগঞ্জ, মিতরা। আচ্ছা, ধন্যবাদ জুয়েল সাহেব। তো জুয়েল সাহেব, আমাদের গ্রুপ গুলাতে কিছু শিট আমরা আপলোড দিছি, অর্থাৎ সফট কপি শিট গুলা আর সফট কপি। তো ওই সফট কপি গুলা আপনি আমাদের গ্রুপ থেকেই ডাউনলোড করে নেবেন। আর যদি মনে করেন যে স্যার আমি তো গোছানো পাচ্ছি না, নতুন স্টুডেন্ট, সেক্ষেত্রে আমি আপনার মেইলে দিয়ে দিছি কিছু কিছু, আপনি মেইলে চেক করে নেবেন। আর না হলে আপনার যে পার্সোনাল ফেসবুক মেসেঞ্জার আছে, আমি রিপিট করতেছি, আপনার যে পার্সোনাল ফেসবুক মেসেঞ্জার আছে সেখানে আমি তাহলে আপনাকে গোছায় দিয়ে দেবো শিটগুলো, আপনি কাইন্ডলি ওখান থেকে জি ডাউনলোড স্যার, করে এটা নেবেন। দিলে একটু আহ উপকৃত হবো স্যার। আমার আ- পার্সোনাল যে মেসেঞ্জার আছে সেখানে দিলে স্যার একদম সিরিয়াল বাই সিরিয়াল আর কি স্যার, আচ্ছা, এটা দিলে আমি একটু ধন্যবাদ। গুছিয়ে হ্যাঁ, নিতে বুঝতে পারবো। পারছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি হেল্প করবো আপনাকে যত সম্ভব, যতদূর পারি আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনি জয়েন করছেন। আপনার বোধহয় অফিস এখন বোধহয় ব্যাংক গুলাও বোধহয় লকডাউনে বোধহয় অফ করে দিছে আমার জানা মতে। তো উম, যাই হোক, না স্যার, ব্যাংক খোলা স্যার। খোলা না? আপনি কি অফিসেই? ব্যাংক, হ্যাঁ। ও তাহলে না, আরো, আজকে তো শুক্রবার স্যার। ও সরি সরি, আমি ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আপনাদের ক্লাসগুলা যেটা দেখলাম, আমি যেটা সেট করে দিছি বোধহয় শুক্র শনি নাকি, হ্যাঁ শনি। তো আমি এমন ভাবে সেট করছি যাতে এমবিএ স্টুডেন্টের সমস্যা না হয়। জি স্যার। কারণ হলো আপনার শুক্র শনি তো অফিস খোলা থাক বন্ধ থাক, ওই 2 দিন তো অন্তত মানে ছুটি পাবেন বা বন্ধ পাবেন। তো জি যাক, স্যার, শুক্র শনি। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। এখন বিষয়টা হলো যে আপনি যেহেতু নতুন, বাকি যারা আছেন একটু মানে একটু সময় দেন আমাকে, আমি যে জুয়েল সাহেবকে আমি একটু ডিরেকশন দিয়ে দেই। সেটা হলো যে আমরা হয়তো এই মাসের শেষের দিকেই একটা মিড টার্ম পরীক্ষা নিব, বা ক্লাস অ্যাসেসমেন্ট যেটাই বলেন। তো এই জন্য আমাদের কিছু শীট দিয়ে দিছে এবং কিছু টপিক ছোট করে দিছি, কারণ এই কম সময়ের মধ্যে এত বেশি আপনারা জব করে এত বেশি পড়তে পারবেন না। এই জন্য আমি একটু ছোট করে সাজেশন আকারে, লাইট সাজেশন আকারে রেডি করে দিছি। তো ওইটা সহ আমি আপনার মেসেঞ্জারে দিব। আপনি যদি একটু সময় দেন, আধা ঘন্টা 1 ঘন্টা, তাহলে বুঝে উঠতে পারবেন। আচ্ছা, গেল, জি যাতে স্যার। হ্যাঁ, যাতে আপনি অন্তত আপনার এই সেমিস্টারটা লস না হয়, এই সেমিস্টার থেকেই আপনি আমাদের সাথে রান করতে পারেন। এই আর কি। তো ধন্যবাদ আপনাকে। তো এখন আমরা আহ, 2টা সাবজেক্ট মোটামুটি আমাদের শেষের দিকে। একটা হলো লিডারশিপ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, আরেকটা হলো ম্যান পাওয়ার প্ল্যানিং এন্ড পলিসি। দাদুল জুয়েল, আপনাকে একটা এই আপনার এই সেমিস্টারে কি কি সাবজেক্ট পড়া লাগবে তার একটা শিট বা সফট কপি দিয়েছিলাম। যদি না পান সেটা আমি আবার আপনাকে দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, জি স্যার। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? আমরা একটু আরেকটু জি রিকল স্যার, হ্যাঁ।
হ্যাঁ, লিডারশিপ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স এই সাবজেক্টটা আমাদের শেষ। তো এই সাবজেক্টটা যেহেতু শেষ, আপনি নতুন, আপনাকে আমি একটু সময় করে আমি এই সাবজেক্টে একটু ধরায় দেব, যেহেতু আপনি কমার্স ব্যাকগ্রাউন্ডের, আপনি সহজে ধরতে পারবেন, খুব বেশি কঠিন কিছু নয়। আর ম্যান পাওয়ার প্ল্যানিং অ্যান্ড পলিসি এটাও হিউম্যান রিসোর্স সাবজেক্টের একটা অংশ বলতে পারেন, যে ম্যান পাওয়ার প্ল্যানিং অ্যান্ড পলিসি। তো এটার মোটামুটি আমরা 50% শেষ করছি, আর 50% আজকে যদি একটু সময় দেন বা একটু ধৈর্য সহকারে আপনি ক্লাসে থাকেন, তাহলে আমরা মধ্যে এই 50% শেষ করতে পারবো। আচ্ছা দেখেন তো, আমি একটা স্ক্রিন শেয়ার করি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। হ্যালো, আপনাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি স্যার। আচ্ছা ধন্যবাদ, স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন ম্যান পাওয়ার প্ল্যানিং এন্ড পলিসির দুইটা শীট দিয়েছিলাম আমরা। তো দুইটা শীটের মধ্যে এটা লেখা আছে ম্যান পাওয়ার ওয়ান। ম্যান পাওয়ার ওয়ান শীটটা আমরা ওপেন করছি। এখানে দেখেন এই যে 13/19, অর্থাৎ 19 পেজের যে শীটটা, এখানে 13 নম্বর পেজে আমরা আছি। হ্যাঁ, 13 নম্বর পেজে আছি। হ্যাঁ, কোশ্চেনটা হলো আমরা দেখে নেই। 13, 13, 9 নম্বর পেজ। আচ্ছা আচ্ছা দেখেন, এই যে এখানে আমি আমার, আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমার ডিসপ্লেটা, এখানে লেখা আছে ফ্যাক্টর টু বি কনসিডার্ড ফর ম্যান পাওয়ার প্ল্যানিং। অর্থাৎ ম্যান পাওয়ার প্ল্যানিং করতে গেলে বা ম্যান পাওয়ার প্ল্যানিং রেডি করার ক্ষেত্রে কি কি বিষয় বা কি কি ফ্যাক্টর আপনাকে কনসিডার করতে হবে। আমি আবার বলতেছি, ফ্যাক্টর টু বি কনসিডার্ড ফর ম্যান পাওয়ার প্ল্যানিং। ম্যান পাওয়ার প্ল্যানিংটা রেডি করতে গেলে, অর্থাৎ ম্যান পাওয়ার প্ল্যানিংটা আপনি ডেভেলপ করতে গেলে কি কি ফ্যাক্টর বা কি কি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে বা বিবেচনা করতে হবে। তো এই কোশ্চেনটার আমরা অ্যান্সার করব। এই জন্য আমরা যাব হলো 9 নাম্বার পেজে। 9 9 9 9 9 নাম্বার পেজ। ওকে, এই যে দেখেন হলুদ কালারের এখানে লেখা আছে ফ্যাক্টর টু বি কনসিডার্ড ফর ওয়ার্কিং আউট দ্য ম্যান পাওয়ার প্ল্যানিং। অর্থাৎ ম্যান পাওয়ার প্ল্যানিং ডেভেলপ করার জন্য কি কি বিষয় আমরা কনসিডার করব। তো এখানে আসেন, একটু নিচে আসেন, একটু নিচে আসেন। এই যে দেখেন ফ্যাক্টরস টু বি কনসিডার ফর ওয়ার্কিং আউট দ্য ম্যান পাওয়ার প্ল্যানিং। ফ্যাক্টরস টু বি কনসিডার ফর ওয়ার্কিং আউট দ্য ম্যান পাওয়ার প্ল্যানিং, প্রথম ফ্যাক্টরটা ওরা বলছে দেখেন, এ ডিসিশন রিগার্ডিং দ্য ফিল্ডস in which the organization will concentrate its main effort। বলছে, আমরা কিন্তু কোশ্চেন বুঝে ফেলছি যে কোশ্চেনটা কি, আমাদের এখন অ্যান্সার বলতেছি আমরা, যে কি কি ফ্যাক্টর আসলে আমরা বিবেচনা করব টু বিল্ড অর টু ক্রিয়েট দ্য ম্যান পাওয়ার প্ল্যানিং। তো প্রথম বলছে দেখেন, এ ডিসিশন রিগার্ডিং দ্য ফিল্ডস in which the organization will concentrate in its main efforts। অর্থাৎ ম্যান পাওয়ার প্ল্যানিং যারা তৈরি করে, মূলত এটা তৈরি করে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের যারা প্রধান থাকে বা বা অথরিটি যাদেরকে অ্যাসাইন করে টু ক্রিয়েট দ্য ম্যান পাওয়ার প্ল্যানিং ফর দ্যাট অর্গানাইজেশন। অর্থাৎ ম্যান পাওয়ার প্ল্যানিংটা ভ্যারি করে অর্গানাইজেশন বাই অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশনের ম্যান পাওয়ার প্ল্যানিং আর একটা অর্গানাইজেশনের ম্যান পাওয়ার প্ল্যানিং এর মধ্যে মিল বা ম্যাচ নাও থাকতে পারে। তো এখন প্রথম বিষয়টা যেটা কনসিডার বা বিবেচনা করতে হবে ম্যান পাওয়ার প্ল্যানিং রেডি করার ক্ষেত্রে বা ক্রিয়েট করার ক্ষেত্রে, সেটা হলো যে অর্গানাইজেশন, অর্থাৎ যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠান যেই ফিল্ডটাতে বেশি কনসার্ন দেয়, অর্গানাইজেশন যেই ফিল্ডটাতে বেশি কনসার্ন দেন, সেই ফিল্ডটাকে আপনাকে বিবেচনা করে ম্যান পাওয়ার প্ল্যানিং তৈরি করতে হবে। ধরে নিলাম আপনার অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানটা আহ মানে প্রোডাকশন বেসড, মানে মানে জাস্ট প্রডিউস করে, হতে পারে সেটা গার্মেন্টস জাতীয় প্রোডাক্ট উৎপাদন করতে পারে, অথবা ফুড অ্যান্ড বেভারেজ জাতীয় প্রোডাক্ট উৎপাদন করতে পারে, অথবা ফার্মাসিউটিক্যাল জাতীয় উৎপাদন প্রোডাকশন করে থাকে। তাহলে আপনার অর্গানাইজেশনটা যদি প্রোডাকশন বেসড অর্গানাইজেশন হয়, তাহলে এই প্রোডাকশন বেসড অর্গানাইজেশনের উপর ভিত্তি করে আপনাকে ম্যান পাওয়ার প্ল্যানিংটা তৈরি করতে হবে। তো এটা হলো প্রথম ফ্যাক্টর, যে ফ্যাক্টর বিবেচনা করে আপনি ম্যান পাওয়ার প্ল্যানিংটা ডেভেলপ করবেন। দেন আসেন 2 নম্বর ফ্যাক্টর, a view should be taken on all share which an organization can hope to achieve its overall market assessed for the line of product or service supplied by the organization। বলছে দ্বিতীয় যে বিষয়টা বিবেচনা করতে হবে সেটা হলো যে আপনার যে ভিউটা,
অর্থাৎ যেই ভিউ নিয়ে আপনি ম্যান পাওয়ার প্ল্যানিংটা ডেভেলপ করতেছেন, এই ভিউটা আপনাকে ছড়ায় দিতে হবে। কাদের মধ্যে ছড়ায় দিবেন বলছে, দেখেন যে এই আপনার প্রোডাক্ট বা সার্ভিস বা সাপ্লাইয়ের ক্ষেত্রে, অর্থাৎ অর্গানাইজেশনে যারা প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে বা সার্ভিস উৎপাদনের ক্ষেত্রে বা সার্ভিসটা সাপ্লাইয়ের ক্ষেত্রে যারা জড়িত, তাদের সাথে আপনার এই ভিউটা কি করতে হবে, শেয়ার করতে হবে। 2 নাম্বার পয়েন্ট শেষ। তারপর আসেন 3 নাম্বার, টু এস্টিমেট will have to make the resource and the production sales capacity which would be needed by the firm to take full advantage of the market potential. জুয়েল সাহেব, আপনার জন্য একটু কঠিন হতে লাগতে পারে, বিকজ অফ আমরা প্রথম স্টেজ বা ধাপগুলা পড়ে আসছি, বেসিক জিনিসগুলা। এই জন্য যারা আমাদের পুরাতন স্টুডেন্ট আছে তারা সহজে বুঝতে পারতেছে। তো আপনার একটু কঠিন হলে একটু মনোযোগ সহকারে শোনেন, আমি পরবর্তীতে আপনাকে আবার এটা রিকভার করে দেবো আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি স্যার। 3 নাম্বার বিষয়টা হলো যে কি কি বিষয় আমরা বিবেচনা করব ম্যান পাওয়ার প্ল্যানিং ডেভেলপ করার ক্ষেত্রে। তার 3 নাম্বার পয়েন্ট হলো যে টু এস্টিমেট উইল হ্যাভ টু মেক অফ দ্য রিসোর্স এন্ড দ্য প্রোডাকশন সেলস ক্যাপাসিটি হুইচ উড বি, আচ্ছা অর্থাৎ আপনাকে এস্টিমেট করতে হবে। কি এস্টিমেট করতে হবে? যে আপনার কত রিসোর্স আছে, হ্যাঁ, আপনার মানে সম্পদ কত আছে, প্রোডাকশন বা সেলস ক্যাপাসিটি কত আছে। এই যে দেখেন, আপনার রিসোর্স কত সেটা এস্টিমেট করতে হবে, আপনার প্রোডাকশন বা সেলস ক্যাপাসিটি কত আছে সেটাও আপনাকে কি করতে হবে, এস্টিমেট করে ফেলতে হবে। যে আমার এত রিসোর্স আছে এবং এত প্রোডাকশন এবং সেলস ক্যাপাসিটি আছে। তো এস্টিমেট করার পর দেন আপনি কি করবেন, যে এই এস্টিমেট করার পর দেন আপনি চিন্তা করবেন যে হুইচ উড বি নিডেড বাই দ্য ফার্ম টু টেক ফুল অ্যাডভান্টেজ অফ দ্য মার্কেট পটেনশিয়াল। অর্থাৎ মার্কেটে আপনার প্রতিষ্ঠানের অবস্থানটা ভালো করার জন্য বা মার্কেট থেকে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আপনাকে প্রথম কি করতে হবে, দুটা বিষয় বিবেচনা করতে হবে। একটা হলো রিসোর্স কতখানি আছে সেটা আপনাকে এস্টিমেট করতে হবে, এন্ড প্রোডাকশন এবং সেলস ক্যাপাসিটি আপনার কত সেটা আপনাকে এস্টিমেট করতে হবে। এই দুটা বিষয় এস্টিমেট করার পর দেন by considering these two factor you will develop the manpower planning. But of মানে to develop the manpower planning, of course you have to estimate the resource of your organization as well as production and sales capacity. This is the third point, and go to the point number 4, general production and marketing plan and target should be prepared. অর্থাৎ আপনার জেনারেল প্রোডাকশন মানে স্বাভাবিক প্রোডাকশন আপনার যা বা যতখানি হয় বা কি কি প্রোডাকশন করেন সেটা, তারপরে মার্কেটিং প্ল্যান, আপনার অর্গানাইজেশনাল একটা মার্কেটিং প্ল্যান থাকে সেটা বিবেচনা করতে হবে, তারপর আপনার টার্গেট ফিক্সড করতে হবে। হ্যাঁ, তো এই সবগুলা কি করতে হবে, আপনাকে প্রিপেয়ার করতে হবে ফর পিরিয়ড ফর হুইচ প্ল্যানিং ইজ প্রপোজড টু বি আন্ডারটেকেন। বলছে এই তিনটা বিষয় বিবেচনা করে আপনাকে কি করতে হবে, ওই যে ম্যান পাওয়ার প্ল্যানিং ডেভেলপমেন্টটা করতে হবে। তো এই তিনটা বিষয় কেন বিবেচনা করতে হবে? অবশ্যই এই তিনটা বিষয় বিবেচনা করবেন এই জন্য যে উইদাউট টার্গেট an organization cannot reach its desired position, and for this reason target is must, and then marketing plan. Without marketing plan your organization cannot produce as well as supply your product and service towards your customer. And general production, of course, without a general production you cannot reach your customer by your product or service. And for this reason we have to consider three things, that is general production, marketing plan and targets. And by considering the three things you will develop your manpower planning. মূল বিষয় কিন্তু manpower planning develop করতে গিয়ে কি কি বিষয় দরকার সেটা আমরা জানতেছি। Then point number 5, the area of activity of the firm in one of the potential factor affecting the manpower planning. বলছে এরিয়া অফ অ্যাক্টিভিটি অফ দ্য ফার্ম, অর্থাৎ আপনার ফার্ম কোন বিষয় নিয়ে কাজ করে, কোন বিষয়। যেমন ধরেন যারা আমার এখানে ব্যাংকার আছে দুইজন, তাহলে ব্যাংকে যারা দুইজন আছেন, আপনাদের অর্গানাইজেশন বা আপনাদের ফার্ম কি বিষয় নিয়ে কাজ করে এটা আপনারা জানেন, যে আপনাদের অর্থ বা আর্থিক বিষয় নিয়ে কাজ করেন, বা আপনাদের প্রতিষ্ঠানটা হলো আর্থিক প্রতিষ্ঠান, অর্থাৎ আপনার লোন দেন, তারপরে ডিপোজিট গ্রহণ করেন, বা এই ধরনের আরো আনুষঙ্গিক কাজ। তাহলে আপনারা বুঝতেছেন যে আপনার ফার্ম বা আপনার প্রতিষ্ঠান বা আপনার অর্গানাইজেশনের অ্যাক্টিভিটি এরিয়াটা কি, এরিয়া অফ অ্যাক্টিভিটিটা কি। তো আপনার প্রতিষ্ঠানের যখন এরিয়া অফ অ্যাক্টিভিটি আপনার জানা হয়ে যাবে, এই এরিয়া অফ অ্যাক্টিভিটির উপর বেসিস করে অ্যাজ এ হিউম্যান রিসোর্স ম্যানেজার অর অ্যাজ এ চিফ অফ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট ইউ উইল প্রডিউস ইউর ম্যান পাওয়ার প্ল্যানিং। সো to make or to develop your manpower planning of your organization, of course you have to consider area of activity of your firm.
area of activity of your firm, and then go to the point number 6, that is the last point. 7 নম্বর পয়েন্ট আমাদের আলোচনা করার দরকার নাই, আপনার 6 নম্বর পয়েন্ট পর্যন্ত পরীক্ষায় আসলে আলোচনা করবেন। A detailed assessment of the stage of socio-economic development। দেখেন বলছে আপনি যে ম্যান পাওয়ার প্ল্যানিংটা তৈরি করবেন, এই ম্যান পাওয়ার প্ল্যানিংটা যাতে ইফেক্টিভ হয়, অর্থাৎ এই ম্যান পাওয়ার প্ল্যানিংটা যাতে এফেক্ট করে, কিসে এফেক্ট করবে, এটা সোসিও ইকোনমিক ডেভেলপমেন্টে যেন এটা এফেক্ট করে। আমি আবার বলতেছি, সোসিও ইকোনমিক ডেভেলপমেন্টে যেন আপনি যে ম্যান পাওয়ার প্ল্যানিংটা ক্রিয়েট করতেছেন বা তৈরি করতেছেন, এটা যেন সোসিও ইকোনমিক ডেভেলপমেন্টে প্রভাব ফেলে। তো সোসিও ইকোনমিক মানে বোঝেন যে আর্থ সামাজিক উন্নয়ন, আর্থ সামাজিক উন্নয়ন। এখন বিষয়টা হলো সোসিও, সোসিও মানে সামাজিক, সামাজিক মধ্যে যে বিষয়টা সেটা হলো যে আপনার প্রতিষ্ঠানে যারা এমপ্লয়ি বা ম্যান পাওয়ার থাকে তাদেরকে আমরা সোসিওর মধ্যে ফালাইতেছি। এন্ড দেন ইকোনমিক, ইকোনমিক বলতে আপনার প্রতিষ্ঠানের আর্থিক যে বিষয়টা, অর্থাৎ আপনার টু ইউটিলাইজ ইউর ম্যান পাওয়ার, হোয়াট টাইপস অফ financial benefit you are expecting from your employee, that is your economic development. So social development as well as your economic development is must. That means to develop or to build your manpower planning, of course you have to consider the social and as well as economic development of your organization. And this is the 6th point you have to consider. This is the 6th factor you have to consider for prepare your manpower planning. তারপরে কোশ্চেনটা দেখে আসি আমরা। তারপরে কোশ্চেনটা কি, এই যে উপর দিকে যান, উপর দিকে গিয়ে যে ফার্স্ট পেজে বোধহয় সেকেন্ড পেজে, সেকেন্ড পেজে প্রথম দিকে ফ্যাক্টরস টু বি কনসিডার ম্যান পাওয়ার প্ল্যানিং, আমরা এটা অলরেডি পড়ে ফেললাম। তারপর আছে প্রসেস অফ ম্যান পাওয়ার প্ল্যানিং। ম্যান পাওয়ার প্ল্যানিং এর একটা প্রসেস বা স্টেপস আছে। এই কোশ্চেনটা যদি এরকম আসে যে স্টেপস অফ ম্যান পাওয়ার প্ল্যানিং, একই কোশ্চেন। প্রসেস অফ ম্যান পাওয়ার প্ল্যানিং, একই কোশ্চেন। তারপরে সাইকেল অফ ম্যান পাওয়ার প্ল্যানিং, একই কোশ্চেন। মূলত আপনাদের কোশ্চেনটা আগে বুঝতে হবে যে কোশ্চেনটা কি বলছে। তো কোশ্চেনটা আমি একটু ক্লিয়ার করি। কোশ্চেন হলো যে ম্যান পাওয়ার যে প্ল্যানিং, এই প্ল্যানিংটা অ্যাকচুয়ালি কিছু প্রসেস বা ধাপ মেনটেন করে করা হয়। ডিরেক্ট একবারে লিখিত রূপ আপনি খাতা কলমে লিখে ফেললেন এরকম না। ম্যান পাওয়ার প্ল্যানিং করতে গেলে আপনার প্রতিষ্ঠানের জন্য, তো সেই দিক থেকে আপনাকে একটা প্রসেস বা ধাপ বা স্টেজ বা স্টেপের মাধ্যমে আপনাকে আগাতে হবে। তো এই স্টেপ, ধাপ বা প্রসেস গুলো আমরা পড়বো। 8 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা এখানে আছে, দেখেন পেজ নাম্বার 10, পেজ নাম্বার 10। এই যে দেখেন ইম্পর্টেন্ট প্রসেস, এই যে লেখা আছে ইম্পর্টেন্ট প্রসেস অফ ম্যান পাওয়ার প্ল্যান। এই প্রসেস গুলাকে প্রথম প্রসেসটা দেখেন প্রসেস 1, দিস ইজ দেয়ার প্রসেস 1। প্রসেস 1, ম্যানপাওয়ার প্ল্যান এন্ড অবজেক্টিভস অফ দ্য অর্গানাইজেশন। ম্যানপাওয়ার প্ল্যান এন্ড অবজেক্টিভ, অর্থাৎ আপনি যদি ম্যানপাওয়ার প্ল্যানিং করতে চান, প্রথম ধাপ হলো যে আপনার অবজেক্টিভসটা দেখতে হবে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের অবজেক্টিভসটা। ফার্স্ট ইউ হ্যাভ টু কনসিডার ইওর অবজেক্টিভস অফ ইওর অর্গানাইজেশন। যেমন ব্যাংকের ক্ষেত্রে বা তার ফিনান্সিয়াল প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনাদের অবজেক্টিভস কি। যেমন জুয়েল সাহেব বোধহয় উত্তর ব্যাংকে আছেন, তো উত্তর ব্যাংকের একটা অবজেক্টিভস আছে যে আমরা আমাদের ব্যাংকের উদ্দেশ্য মানে অবজেক্টিভসটা কি। আবার মাহমুদা ম্যাডাম আছে, কি কোন ব্যাংক যেন আসছেন মাহমুদা ম্যাডাম? কর্মসংস্থান ব্যাংক। দেখেন মাহমুদা ম্যাডামের ব্যাংকে আছেন হলো কর্মসংস্থান ব্যাংক। এই কর্মসংস্থান ব্যাংকেরও কিন্তু একটা নির্দিষ্ট অবজেক্টিভ আছে, অর্থাৎ কোন ব্যাংকের অবজেক্টিভ অন্য ব্যাংকের অবজেক্টিভের সাথে ম্যাচ করবে না। হ্যাঁ, কিছু অংশ হয়তো ম্যাচ করবে 20%, 30%, 40% বা 50%, কিন্তু 100% অবজেক্টিভস কিন্তু ম্যাচ করবে না। তাহলে বুঝলাম যে আপনার প্রতিষ্ঠানের একটা অবজেক্টিভস আছে, যেটা অবজেক্টিভ আপনারা যেহেতু জব করেন আপনারা জানেন যে আপনার প্রতিষ্ঠানের অবজেক্টিভসটা কি। আপনারা কি গ্রাহক বাড়াবেন, নাকি আপনারা আপনি অ্যামাউন্ট অফ লোন বাড়াবেন, না অ্যামাউন্ট অফ ডিপোজিট বাড়াবেন, না আপনারা কি বলে মানে আপনারা মানে ফিক্সড অ্যাসেট ইনভেস্ট করবেন, এরকম অনেক অবজেক্টিভস থাকে আপনাদের। তো মূল অবজেক্টিভসটা আপনারাই ভালো জানেন। তো আমি যে বিষয়টা বুঝতে চাচ্ছিলাম, তো এই যে অর্গানাইজেশনাল অবজেক্টিভস বিবেচনা করে আপনাকে ম্যান পাওয়ার প্ল্যানিংটা তৈরি করতে হবে। তো ম্যান পাওয়ার প্ল্যানিং হলো, যদি ব্যাংকের ক্ষেত্রে উদাহরণ দেই, তো আপনার অবজেক্টিভটা যদি এরকম হয় যে আপনি কাস্টমারের সংখ্যা বাড়াবেন অথবা আপনার কাস্টমারকে প্রম্পট সার্ভিস দিবেন। আপনার যে যেমন উত্তরা ব্যাংকে যারা কাস্টমার আছে ঘিওর ব্রাঞ্চে, না কোন ব্রাঞ্চে আছেন স্যার বোধহয় জুয়েল সাহেব বোধহয় ঘিওর ব্রাঞ্চের কথাই বলছেন। তো ঘিওর ব্রাঞ্চে যদি এরকম হয় যে ধরে নিলাম আপনার ঘিওর ব্রাঞ্চে 500 আপনাদের কাস্টমার আছে, তো 500 কাস্টমারটা আপনারা হয়তো একটা অবজেক্টিভ নিলেন যে আমরা প্রম্পট অর্থাৎ দ্রুত আমরা সার্ভিস দিব। তাহলে আপনাদের ধরে নিলাম আমাদের স্টাফ আছে 10 জন, তখন দেখতেছেন না 10 জনতে আমরা আমাদের দ্রুত সার্ভিসটা দিতে পারতেছি না, উই হ্যাভ টু হায়ার মোর দেন 3 or 5
আদার স্টাফ। তখন কি করলেন, এই যে দেখেন, তাহলে আপনাদের অর্গানাইজেশনাল অবজেক্টিভস এর উপর বেসিস করে আপনি আরো 5 জন নিয়োগ দিচ্ছেন বা নিয়োগ দিতে চাচ্ছেন। তো দ্যাট ইজ দ্য ম্যান পাওয়ার প্ল্যান। তো ম্যান পাওয়ার প্ল্যানটা অ্যাকচুয়ালি নির্ভর করতেছে, প্রথম বিষয়টা হলো যে আপনার প্রতিষ্ঠানের অবজেক্টিভসটার উপর ভিত্তি করে আপনার ম্যান পাওয়ারটা তৈরি করতে হয়। 1 নাম্বার স্টেপ শেষ। 2 নাম্বার স্টেপে আসেন, অ্যাসেসমেন্ট অফ ম্যান পাওয়ার সিচুয়েশন। 2 নাম্বার স্টেপে কি হবে দেখেন, আপনার প্রতিষ্ঠানের ম্যান পাওয়ারের সিচুয়েশনটা আপনাকে দেখতে হবে। সিচুয়েশন বলতে ধরে নিলাম যে আপনার প্রতিষ্ঠানে কতজন ম্যান পাওয়ার বা হিউম্যান রিসোর্স আছে বা ওয়ার্কার আছে বা লেবার আছে। তো ধরে নিলাম যে আপনার প্রতিষ্ঠানে 50 জন ওয়ার্কার আছে বা হিউম্যান রিসোর্স আছে। তো 50 জন আপনি অ্যাসেসমেন্ট করেন যে 50 জনে আমরা নেক্সট বছর কভার করতে পারবো কিনা, বা 50 জনের ক্ষেত্রে কয়জন রিটায়ারমেন্টে যাবে, বা 50 জনের ক্ষেত্রে কয়জন ট্রান্সফার হবে, 50 জনের ক্ষেত্রে কয়জন অফিসার আছে, কয়জন সিনিয়র অফিসার আছে, কয়জন আমাদের সিনিয়র অফিসার দরকার। এই যে আনুষঙ্গিক বিষয়গুলা, এটা আপনাকে অ্যাসেসমেন্ট করতে হবে, অর্থাৎ আপনাকে মূল্যায়ন করতে হবে। দিস ইজ ইউর সেকেন্ড স্টেপ অফ ইউর ম্যান পাওয়ার প্ল্যানিং স্টেপ অর প্রসেস। হ্যাঁ, এই জুয়েল সাহেব বুঝতেছেন বিষয়গুলা একটু একটু? জি স্যার। ধন্যবাদ। স্যার আগে এগুলো পড়া আছে স্যার, ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার মুখে শুনে স্যার ওগুলো একটু ধন্যবাদ, ধন্যবাদ। তা আমার একটু সুবিধাই হলো, যাক আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। এই নাহিদ সাহেব নাহিদ সাহেব শুনতেছেন আমাদের? জি স্যার, শুনতেছি। আপনার এই সাবজেক্ট আছে ম্যান পাওয়ার প্ল্যানিং এন্ড পলিসি? আমার স্যার মিড টার্ম না, এটা ফাইনাল আছে। ইটস ওকে, ইটস ওকে। ওকে, তারপরে স্টেপ নাম্বার 3, প্রজেকশন অফ ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট। এখন আপনি ধরলেন, আপনি ওই যে 2 নাম্বার স্টেপে পড়ে আসলাম যে আপনি বিবেচনা করলেন, অ্যাসেসমেন্ট করলেন যে আপনার প্রতিষ্ঠানে 50 জনের মধ্যে 2-4 জন বা 5 জন রিটায়ারমেন্টে যাবে, আহ, অথবা 2 জন ট্রান্সফার হবে। তার মানে কি আপনার ওই নেক্সট বছরের জন্য আপনার দেখা গেলো 7 জন অতিরিক্ত ম্যান পাওয়ার দরকার। সো ওই যে 7 জন ম্যান পাওয়ার দরকার, সেটা আপনি কিভাবে ফাইন্ড আউট করলেন? 2 নাম্বার স্টেপ পার করে এসে কিন্তু ফাইন্ড আউট করতে পারতেছেন। তাহলে 3 নাম্বার স্টেপে এসে কি করবেন, যে আপনি বললেন যে হ্যাঁ, আমার এই এতজন ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট মানে দরকার। এই স্টেপটাতে এটা আপনি ইন্ডিকেট করুন। যেমন এখানে লেখা আছে দেখেন, ম্যান পাওয়ার ডিমান্ড, অর্থাৎ আপনার কতজন ম্যান পাওয়ার দরকার। ম্যান পাওয়ার সাপ্লাই, আপনি ম্যান পাওয়ার যে 7 জন ম্যান পাওয়ার আপনার দরকার, এটাকে কিভাবে আপনি পূরণ করবেন, তো কতজন দরকার এবং কিভাবে পূরণ করবেন, এই দুইটার প্ল্যান এখানে রেডি করতে হয় 2 নাম্বার স্টেপ, সরি 3 নাম্বার স্টেপে। আমি আবার রিপিট করতেছি, এই 3 নাম্বার স্টেপে কতজন আপনার ম্যান পাওয়ার দরকার, এন্ড হাউ ইউ উইল cover your required manpower. So you have to plan your manpower supply plan. So a two step or two plan must be created in this step 3. তাহলে এই দুইটা বিষয় 3 নাম্বার স্টেপ আমরা বুঝলাম। 4 নাম্বার স্টেপে আসি, ক্লাসিফিকেশন এন্ড ইন্টারপ্রিটেশন অফ ইনফরমেশন। 4 নাম্বার স্টেপ, ক্লাসিফিকেশন এন্ড ইন্টারপ্রিটেশন অফ ইনফরমেশন। এখানে বলছে যে আপনার তথ্যগুলাকে বিশ্লেষণ করতে হবে। কি তথ্য দেখেন, information collected must be classified of facilitate analysis. Data have to be ready properly and inference drawn accurately to drive correct conclusion of the, অর্থাৎ আপনি যে ওই যে আপনি ডাটা এই যে 1 এবং 2 নম্বরে রেডি করলেন বা তথ্য ইনফরমেশন আপনি কালেক্ট করলেন যে আপনার 7 জন ম্যান পাওয়ার দরকার এবং আপনি এই 7 জন ম্যান পাওয়ারের ক্ষেত্রে আপনি প্রমোশন দিবেন 2 জন আর 5 জন বাইরে থেকে নেবেন, এরকম জাস্ট ফরসে একটা প্ল্যান রেডি করলেন। তো এই প্ল্যানটা রেডি করছেন, সেটাকে একটু ক্লাসিফাই করতে হবে, ক্লাসিফিকেশন করতে হবে, এবং ওই ইনফরমেশন গুলাকে আপনাকে কি করতে হবে, ইন্টারপ্রেট অর্থাৎ ব্যাখ্যা দিতে হবে। আসলে কেন আপনি 5 জন বাইরে থেকে নিতে চান, কেন 2 জন ইন্টারনালি রিক্রুট করতে চান, এটার ব্যাখ্যা হবে 4 নাম্বার স্টেজে। তারপরে আসেন 5 নাম্বার স্টেজ, ডেভেলপিং ওয়ার্ক স্ট্যান্ডার্ড এন্ড পারফরমেন্স নর্ম। ডেভেলপিং ওয়ার্ক স্ট্যান্ডার্ড এন্ড পারফরমেন্স নর্ম বলছে যে আপনি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য আপনি একটা ওয়ার্ক স্ট্যান্ডার্ড রেডি করবেন, অর্থাৎ কোন স্ট্যান্ডার্ডে আপনার প্রতিষ্ঠানে কাজ হবে, অর্থাৎ আপনার যারা এমপ্লয়ি আছে, কারেন্ট এমপ্লয়ি এবং যারা নতুন এমপ্লয়ি আপনি যাদেরকে নিয়োগ দিবেন, তাদের ওয়ার্ক স্ট্যান্ডার্ডটা কেমন হবে, সেই ওয়ার্ক স্ট্যান্ডার্ডটা আপনাকে কি করতে হবে, ডেভেলপ করতে হবে বা প্ল্যান করতে হবে। তারপরে পারফরমেন্স নর্মস, অর্থাৎ তাদের পারফরমেন্স, অর্থাৎ তারা কিভাবে কাজ করবে, তাদের কাজগুলা কেমন হবে, তাদের কাজের ডেফিনেশন কেমন হবে, তাদের কাজের রেসপন্সিবিলিটি কেমন হবে। হ্যাঁ, এই যে বিষয়গুলা, অর্থাৎ তাদের কাজের স্ট্যান্ডার্ড এবং কাজের পারফরমেন্সের ধরন, কাজের স্ট্যান্ডার্ড এবং তাদের কাজের পারফরমেন্সের ধরনটা আপনাকে এই স্টেজে এসে ডেভেলপ করতে হবে। কাদের, যারা বর্তমান এমপ্লয়ি আপনার প্রতিষ্ঠানে আছে এবং যাদেরকে আপনার নিয়োগ দিবেন সবার ক্ষেত্রেই।
সবার ক্ষেত্রে তাদের একটা ওয়ার্ক স্ট্যান্ডার্ড, যে আপনার কাজের স্ট্যান্ডার্ডটা এরকম হওয়া উচিত এবং আপনার পারফরমেন্সটা কিরকম হওয়া উচিত, আপনার রেসপন্সিবিলিটি কিরকম হওয়া উচিত, সেটার একটা আপনি কি করবেন, একটা ডকুমেন্ট ডেভেলপ করে ফেলবেন যে হ্যাঁ এরকম এরকম হওয়া দরকার। দিস ইজ ইয়োর স্টেপ 5 এন্ড গো টু দা স্টেপ 6, অ্যান্টিসিপেটিং ম্যান পাওয়ার প্রবলেম। এখন ধরে নিলাম আপনি সব 5 নাম্বার স্টেপ পার করে আসছেন, এখন 6 নাম্বার স্টেজ এসে আপনি যে মানে অ্যাজ এ হিউম্যান রিসোর্স ম্যানেজার অথবা অ্যাজ এ চিফ অফ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, আপনাকে কি করতে হবে, যে ম্যান পাওয়ার যে প্রবলেম, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যারা ম্যান পাওয়ার আছে এবং যাদেরকে নিয়োগ দিবেন, মানে মানে দুই অবস্থাতেই বিভিন্ন ধরনের ম্যান পাওয়ার প্রবলেম অ্যারাইজ করতে পারে আপনার প্রতিষ্ঠানে, অথবা ধরতে পারেন কোনো গ্যাপ ক্রিয়েট হতে পারে, কোনো ল্যাকিং ক্রিয়েট হতে পারে, বা কোনো কনফিউশন ক্রিয়েট হতে পারে, কোনো কনফ্লিক্ট অ্যারাইজ হতে পারে। তো এখন যখন আপনার প্রতিষ্ঠানে যখন কনফ্লিক্ট অ্যারাইজ হবে, কোনো গ্যাপ ক্রিয়েট হবে বা কোনো প্রবলেম অ্যারাইজ হবে, এই প্রবলেমটা আপনাকে আগে থেকে পূর্বানুমান করতে হবে। অ্যান্টিসিপেট মানে হলো পূর্বানুমান করা বা ফরকাস্ট করা। তাহলে ইউ হ্যাভ টু anticipate and forecast your manpower problem, হ্যাঁ, by gathering your all information। হ্যাঁ, তো এইটা আপনাকে কি করতে হবে, এই 6 নম্বর স্টেজে এসে আপনার এই ম্যান পাওয়ার প্ল্যানিং এর যে প্রবলেম, সরি ম্যান পাওয়ার এর যে প্রবলেমটা অ্যারাইজ করতে পারে সেটার একটা অ্যান্টিসিপেট পূর্বানুমান করতে হবে। and your 7th stage will say casting inventory for the human resource planning। আচ্ছা, ইনফরমেশন ইজ অলসো নিডেড রিগার্ডিং, বলছে যে আপনি যে হিউম্যান রিসোর্স প্ল্যানটা ডেভেলপ করতেছেন, আমরা কোশ্চেন কিন্তু করতেছি যে হিউম্যান রিসোর্স প্ল্যানটা ডেভেলপ করতে গেলে কি কি প্রসেস বা কি কি স্টেপ গ্রহণ করতে হয়। হিউম্যান রিসোর্স প্ল্যানিং ডেভেলপ করতে গেলে কি কি স্টেপ বা কি কি প্রসেস গ্রহণ করতে হয়। 7 নম্বর প্রসেস ওরা এসে বলতেছে যে এই প্রসেসে আপনাকে কাস্টিং ইনভেন্টরি, যেমন ফর দা হিউম্যান রিসোর্স প্ল্যানিং ইনফরমেশন ইজ অলসো নিডেড রিগার্ডিং, অর্থাৎ আপনি হিউম্যান রিসোর্স প্ল্যানটা তৈরি করতে গেলে কিছু ইনভেন্টরি দরকার, কিছু বিষয় দরকার। কি কি বিষয় দরকার? মেটেরিয়াল অ্যাভেলেবল ইন দ্য অর্গানাইজেশন, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে মেটেরিয়াল অ্যাভেলেবল আছে কিনা। তারপরে বিল্ডিং ইন ইউজ, আপনি বিল্ডিংটা অ্যাভেলেবল আছে কিনা বা কোন বিল্ডিং ব্যবহার করবেন। তারপর অ্যাভেলেবিলিটি অফ কম্পিউটার, আপনার কম্পিউটার আছে না, যাদেরকে আপনি নিয়োগ দিবেন বা যারা অলরেডি আপনার প্রতিষ্ঠানে আছেন তারা অ্যাভেলেবল কম্পিউটার পাচ্ছে কিনা বা কম্পিউটার ইউজ করতে পারে। এখানে জাস্ট 3টা বিষয় বলা আছে, বাট এখানে কিন্তু আরো অনেক বিষয় আসতে পারে যেগুলা আপনার হিউম্যান রিসোর্স প্ল্যানিং এর জন্য প্রয়োজনীয় বিষয়। তো এই প্রয়োজনীয় বিষয় এখন এখানে আরো অনেক বিষয় আছে যেগুলো আপনারা যেহেতু প্রতিষ্ঠানে আছেন, কোনো না কোনো প্রতিষ্ঠানে কাজ করতেছেন, আপনারা বুঝবেন যে হিউম্যান রিসোর্স প্ল্যানিং করার ক্ষেত্রে আরো কি কি বিষয় এখানে বিবেচনা করা হয় বা বিবেচনা করা দরকার। এটা হলো 7 নম্বর স্টেজ। এন্ড গো টু দা স্টেজ নাম্বার 8, দিস ইজ দা পারহ্যাপস দিস ইজ দা লাস্ট স্টেজ, না আরেকটা আছে 8 নম্বর স্টেজটা দেখে নিই, সাপ্লাই অফ পার্সোনেল। এখন আপনি সব দেখে নিলেন যে হ্যাঁ আপনার বসার জায়গা আছে, আপনার বিল্ডিং আছে, আপনার কম্পিউটার আছে। এখন সাপ্লাই অফ পার্সোনেল, আপনি ওই যে প্রথমে একটা ব্যাখ্যা দিয়েছিলাম যে 7 জন আপনার এমপ্লয়ি দরকার, তো 7 জনের মধ্যে তো 5 জন নেবেন বাইরে থেকে। এই 5 জন যে বাইরে থেকে নিবেন, তো এই বাইরে থেকে নেওয়ার সিস্টেমটা কি, কিভাবে নেবেন? আপনি কি ওদেরকে রিটেন টেস্ট নেবেন, ভাইবা নেবেন, না ডেমো নেবেন, নাকি অন্য কোনো থার্ড পার্টি থেকে আপনি থার্ড সোর্স থেকে আপনি কালেক্ট করবেন? এই বিষয়গুলো আপনাকে এই সাপ্লাই অফ পার্সোনেলে এসে ঠিক করতে হবে। এখানে একটা আপনি ইয়া করতে দেখেন, ওয়ান ওয়ে কুড বি টু অ্যাভয়েড এমপ্লয়িং হাই ট্রেনিং পার্সোনেল ফর টাস্ক দ্যাট ক্যান বি অ্যাকম্পানিড বাই লেস কোয়ালিফাইড স্টাফ। অর্থাৎ আপনি এই জায়গায় এসে আরো একটা বিষয় বিবেচনা করতে হবে, আপনি কি অনেক দক্ষ পার্সোনাল নিয়োগ দিতে চান, নাকি আপনি একটু কম দক্ষ পার্সোনাল নিয়োগ দিতে চান, সেটা আপনাকে ইন্ডিকেট করতে হবে। যদি দেখেন যে না, আপনার যে কাজের জন্য আপনার লোক দরকার বা জনবল দরকার, সেই কাজটা মিডিয়াম কোয়ালিটির বা মিডিয়াম স্কিল্ড লেবার হলে হবে, মিডিয়াম স্কিল্ড এমপ্লয়ি হলে হবে, তো আপনি কেন হাইলি মানে হাই স্কিল্ড পার্সোনাল নিয়োগ দিবেন? হাই স্কিল্ড যখনই পার্সোনাল নিয়োগ দিবেন আপনার কিন্তু তাদেরকে বেনিফিট দিতে হবে বেশি, তাদেরকে স্যালারি দিতে হবে বেশি। তো এই বিষয়গুলো এখানে আপনাকে বিবেচনা করতে হবে। দেন আপনি সাপ্লাই অফ পার্সোনালটা এখানে ইন্ডিকেট করে ফেলবেন যে হ্যাঁ আপনি 5 জন বাইরে থেকে নিয়োগ দিবেন, ইটস ওকে, বাট 5 জনটা কি প্রকৃতির বা কোন স্কিল্ড এর এমপ্লয়ি আপনি নিয়োগ দিবেন, সেটা আপনি এখানে নির্ধারণ করতে হবে। যে আমি মিডিয়াম কোয়ালিটির বা ফ্রেশার্স যারা আছে তাদেরকে নিয়োগ দিতে চাই, বা অথবা মিডিয়াম এক্সপিরিয়েন্স বা 1 বছর 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার এক্সপিরিয়েন্স আছে তাদেরকে নিয়োগ দিতে চাই। অথবা আপনি যদি মনে করেন যে না আপনার হাই ট্রেন পার্সোনাল দরকার,
অর্থাৎ যারা খুব বেশি দক্ষ, অনেক 10 বছর 20 বছর এক্সপিরিয়েন্স আছে তাদের দরকার। তো এই বিষয়টা আপনাকে, ইউ হ্যাভ টু ফিক্স আপ দিস ম্যাটার ইন দিস স্টেজ and go to the last step of product manpower planning, that is research schedule. এটা হলো লাস্ট স্টেজ। কিসের লাস্ট স্টেজ? ম্যান পাওয়ার প্ল্যানিং এর লাস্ট স্টেজ, রিসার্চ স্টাডিজ। তো রিসার্চ স্টাডিজ হলো যে ম্যান পাওয়ার প্ল্যানিং এর আরেকটা স্টেজ বা স্টেপ হলো যে আপনাকে রিসার্চ করতে হবে। কি রিসার্চ করবেন? রিসার্চ স্টাডিজ ইজ বেসড অন দা ইভালুয়েশন অফ ম্যান পাওয়ার প্ল্যানিং ইন দা অর্গানাইজেশন। অর্থাৎ ম্যান পাওয়ার প্ল্যানিং আপনি যেটা তৈরি করতেছেন বা তৈরি করবেন সেটা একটা ইভালুয়েট করতে হবে। অর্থাৎ ম্যান পাওয়ার যে প্ল্যানিং যেটা করলেন সেটা কি ঠিকঠাক মতো সাকসেসফুলি চলতেছে কিনা, সেটা কি গ্যাপ ক্রিয়েট হচ্ছে কিনা, বা সেটাকে কোনো প্রবলেম অ্যারাইজ হচ্ছে কিনা, এই বিষয়টা আপনাকে কি করতে হবে? ইভালুয়েট করতে হবে, মূল্যায়ন করতে হবে। দেন ইট অলসো ডিলস উইথ দ্য এম্পিরিক্যাল স্টাডিজ হুইচ অ্যাডভাইস ফর ফিউচার সেন্স। এই রিসার্চ স্টাডিজ এর মাধ্যমে অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনি যে ম্যান পাওয়ার প্ল্যানিংটা ডেভেলপ করতেছেন এটা আসলে প্র্যাকটিক্যালি কতটা ফ্রুটফুল। প্র্যাকটিক্যালি কতটা ফ্রুটফুল, যদি দেখেন যে না প্র্যাকটিক্যালি খুব বেশি ফ্রুটফুল হচ্ছে না, 80% ফ্রুটফুল হচ্ছে আর 20% ফ্রুটফুল হচ্ছে না, তখন কি হবে? এটাকে ফিউচার মানে ভবিষ্যতে চেঞ্জ করতে হবে আপনাকে, এবং চেঞ্জ করার জন্য আপনাকে অ্যাডভাইস করতে হবে। যে দেখেন, অ্যাডভাইস ফর দ্য ফিউচার চেঞ্জ, অ্যাডভাইস ফর দ্য ফিউচার চেঞ্জ। অর্থাৎ ভবিষ্যতে আপনি যে ম্যান পাওয়ার প্ল্যানিংটা তৈরি করছেন এটা যেহেতু 100% আপনারা কাজ করতেছে না, এটাকে 100% কাজ করার জন্য বা ইফেক্টিভ করার জন্য বা স্মুথ করার জন্য আপনাকে ফিউচার চেঞ্জের জন্য আপনাকে অ্যাডভাইস করতে হবে। দিস ইজ দ্য স্টেজ বা প্রসেস অফ ম্যান পাওয়ার প্ল্যানিং। তো দুটা কোশ্চেন করে ফেললাম আমরা খুব দ্রুত, আপনাদের কষ্ট হচ্ছে যদিও, তারপরেও করার কিছু নাই রোজা থেকে। প্রসেস অফ ম্যান পাওয়ার প্ল্যানিং, টাইপস অফ ম্যান পাওয়ার প্ল্যানিং, ম্যান পাওয়ার প্ল্যানিং কি কি ধরনের হয়, তো টাইপসটা আমরা একটু দেখি, টাইপসটা আছে কিনা। কোশ্চেন নাম্বার 9, টাইপস অফ ম্যান পাওয়ার প্ল্যানিং। যে টাইপস বা ক্লাসিফিকেশন, এই যে দেখেন ক্লাসিফিকেশন অফ ম্যান পাওয়ার প্ল্যানিং on basis of level which is done. manpower planning is micro level, আরেকটা হলো আচ্ছা on the basis of which done short term manpower planning, mid term। আচ্ছা টাইপসটা আপনারা জাস্ট পড়ে নিয়েন একটু, মানে অতটা বেশি ইম্পর্টেন্ট নয় এটা। আরেকটা আরেকটা কোশ্চেন দেখি আমি, এলিমেন্টস অফ ম্যান পাওয়ার প্ল্যানিং, এটা একটু দেখি আমরা। 10 এলিমেন্ট অফ ম্যান পাওয়ার প্ল্যানিং। ম্যান পাওয়ার প্ল্যানিং এর এলিমেন্ট গুলা কি, উপাদান গুলা কি? ম্যান পাওয়ার প্ল্যানিং এর উপাদান গুলা কি? ওকে, ম্যান পাওয়ার প্ল্যানিং এর উপাদান গুলা কি? আচ্ছা, এলিমেন্টস অফ ম্যান পাওয়ার প্ল্যানিং, এখানে দেখেন পেজ নাম্বার 16, থ্রি বেসিক এলিমেন্ট, তিনটা বেসিক এলিমেন্ট আছে। হ্যাঁ, তার মধ্যে প্রথমটা হলো কি? ফরকাস্টিং ডিমান্ড। প্রথম এলিমেন্ট বা উপাদান হলো ফরকাস্টিং ডিমান্ড। অর্থাৎ ম্যান পাওয়ার প্ল্যানিং এর প্রথম এলিমেন্ট বা উপাদান হলো ফরকাস্টিং ডিমান্ড। আপনাকে ডিমান্ডটা পূর্বানুমান করতে হবে, ডিমান্ডটা এস্টিমেট করতে হবে। তো অলরেডি আমরা বুঝে ফেলছি যে ডিমান্ড কখন এস্টিমেট করবেন বা কি রকম ভাবে আপনার ডিমান্ডটা এস্টিমেট করা হয়। তো ওইটাই বিষয়টা এখানে বলছে যে আপনার প্রতিষ্ঠানে আসলে ম্যান পাওয়ার যে প্ল্যানিং আছে বা হিউম্যান রিসোর্স আছে, হিউম্যান রিসোর্স হিউম্যান রিসোর্স প্ল্যানিং এ আপনি কি কি ডিমান্ড আপনি ফরকাস্ট করেন। যেমন হতে পারে যে নতুন কোন টেকনোলজি দরকার আপনার প্রতিষ্ঠানে, সেটা হতে পারে, অথবা আপনার অর্গানাইজেশনাল কোনো চেঞ্জ দরকার হতে পারে, সেটা হতে পারে, বা প্রোডাকশন মিক্স বা পার্সোনাল পলিসি। হ্যাঁ, এগুলা আপনাকে কি করতে হবে? কনসিডার করতে হবে। এখানে লেখছে দেখেন, এস্টিমেটিং দ্য ডিমান্ড অফ ম্যান পাওয়ার ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ fairly methodology associated with the human resource planning. The demand for manpower in the technology changes in the organization change। আচ্ছা, বলছে এখানে যে আপনার প্রতিষ্ঠানে কতগুলা ম্যান পাওয়ার দরকার সেটা আপনাকে বিবেচনা করতে হবে বা ফরকাস্ট করতে হবে বা পূর্বানুমান করতে হবে। তো এখন ওরা আরেকটা কথা বলছে যে এখন কিন্তু টেকনোলজি যুগ হওয়ার কারণে আপনি এমপ্লয়ীদের ডিমান্ডটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে, সেটা আপনারাও বুঝতেছেন। যেমন আমরা কম্পিউটার ইউজ বেশি করতেছি, নেটের ব্যবহার বেশি করতেছি, অটোমেটিক মানে মানে ব্রাঞ্চ গুলা অটোমেটেড করে ফেলতেছি। তো এইটা যারা ব্যাংকে আছেন তারা আপনারা বুঝবেন, আপনাদের ব্যাংকগুলো এখন কিন্তু মোস্টলি অটোমেটেড হয়ে গেছে বা অনলাইন বেসড হয়ে যাচ্ছে। এটা হওয়ার কারণে আপনাদের পূর্বে যত এমপ্লয়ি দরকার ছিল এখন কিন্তু তত এমপ্লয়ি আর দরকার পড়তেছে না। কিছু কিছু এমপ্লয়ি আপনারা ইচ্ছা করলে ছাঁটাই বা বাছাই বাদ দিয়ে দিতে পারতেছেন, বিকজ অফ ইউজিং দা টেকনোলজি, ইউজিং দা online system, using the automated of your organization। So এটাই বলছে যে ফরকাস্টিং ডিমান্ডের ক্ষেত্রে এই বিষয়টা বিবেচনা করতে, দেন ইউ হ্যাভ টু মানে prepare your demand that how much employee is needed for your organization
অ্যান্ড এলিমেন্ট নাম্বার 2, 2 নম্বর বিষয় বিবেচনা করতে হবে কি, যে অ্যানালাইজিং হিউম্যান রিসোর্স সাপ্লাই। ওই যে যেটা সাপ্লাই পড়ে আসলাম, যে হিউম্যান রিসোর্সের যে ডিমান্ড আমরা ধরে নিলাম যে আপনার 5 জন 10 জন বা 20 জন দরকার। এখন এইটার 20 জন কিভাবে আপনি সাপ্লাইটা গ্রহণ করেন, অর্থাৎ কিভাবে এমপ্লয় গুলো আপনাকে নিয়োগ দিবেন, সেই সাপ্লাইটাকে আপনাকে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। আপনাকে মানে কি বলে, সার্কুলার দিয়ে লোক নিয়োগ দিবেন, নাকি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে নেবেন, নাকি আউটসোর্সিং এর মাধ্যমে নেবেন, নাকি কি বা ইন্টারনালি রিক্রুটমেন্ট করবেন, এই প্রসেসটা আপনাকে এই 2 নাম্বার এলিমেন্ট বিবেচনা করতে হবে। 3 নাম্বার এলিমেন্ট হলো ম্যাচিং হিউম্যান রিসোর্স রিকোয়ারমেন্ট উইথ অ্যাবিলিটি। বুঝছে, আপনি হিউম্যান রিসোর্স রিকোয়ারমেন্ট মানে হিউম্যান রিসোর্স যে প্রয়োজন, এই প্রয়োজনটা আপনার অ্যাভেলেবিলিটির সাথে ম্যাচ করতে হবে। অ্যাভেলেবিলিটি বলতে আমি একটা ব্যাখ্যা দিই। ধরেন আপনি, আপনার প্রতিষ্ঠানে অডিট ডিপার্টমেন্টের লোক দরকার, অথবা আপনার ডিপার্টমেন্টে ক্যাশ ডিপার্টমেন্টে, অর্থাৎ আপনারা যারা ব্যাংকে আছেন তারা ভালো বুঝবেন, ক্যাশের লোক দরকার, অথবা আপনাদের যে জেনারেল ব্যাংকিং এর লোক দরকার, অথবা ফরেন রেমিটেন্স এর লোক দরকার। এটা আপনাকে ইন্ডিকেট করতে হবে 2 নাম্বার, 1 নাম্বার এবং 1 নাম্বার স্টেজে। তো 1 নাম্বার এলিমেন্ট যখন বিবেচনা করে ফেলেন, 3 নাম্বার লেভেলে এসে আপনাকে কি করতে হবে, আপনাকে সেটা ম্যাচ করতে হবে। আপনি নতুন যাকে নিয়োগ দিবেন সেই লোকটা যেন ক্যাশ ডিপার্টমেন্টে কাজ করতে পারে। আমি আবার রিপিট করতেছি, নতুন যাকে আপনি যেই হিউম্যান রিসোর্স বা ম্যান পাওয়ার যাকে নিয়োগ দিতে চাচ্ছেন বা যাদেরকে নিয়োগ দিতে যাচ্ছেন, তারা যেন আপনার যেই অ্যাভেলেবল সোর্স আছে, আপনার অ্যাভেলেবল পোস্ট কি আপনার ধরে নিলেন, অ্যাভেলেবল পোস্ট ক্যাশ এবং ফরেন রেমিটেন্স। তাহলে যদি আপনি জেনারেল ব্যাংকিং এ নিয়োগ দিতে চান তাহলে কিন্তু হবে না, কারণ জেনারেল ব্যাংকে আপনার পোস্ট ফাঁকা নাই। তো এই জন্য বিষয়টা হলো যে যেই আপনার পোস্ট ফাঁকা আছে বা যেই এরিয়াতে আপনার লোক দরকার, সেই এরিয়ার লোকের সাথে আপনার হিউম্যান রিসোর্সটা ম্যাচ করতে হবে। এমন একজন লোককে নিয়োগ দিলেন যার জেনারেল ব্যাংকিং অ্যাক্টিভিটি দক্ষতা আছে, বাট ফরেন রেমিটেন্সের দক্ষতা নেই, তাহলে তো নিয়োগ দিয়ে লাভ হলো না। তো এই 3 নাম্বার এলিমেন্টে বলছে যে এটাকে ম্যাচ করতে হবে। কার সাথে ম্যাচ করবেন, যে হিউম্যান রিসোর্স যেটা রিকোয়ারমেন্ট, যেটা আপনার দরকার, সেটার সাথে যেন আপনার প্রতিষ্ঠানের যেই জিনিসটা দরকার বা প্রতিষ্ঠানের যেই পোস্টটা দরকার সেটার সাথে যেন ম্যাচ করতে পারে। তো দিস ইজ অল অ্যাবাউট 3 এলিমেন্ট অফ ম্যান পাওয়ার প্ল্যানিং। এটা অবশ্য সহজ আছে, 3টা সহজ ছোট। হ্যাঁ, তো 3টে এলিমেন্ট পড়ে গেলাম।